বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নে বাধা দেওয়ার অপচেষ্টায় স্বাধীনতা বিরোধীরা। দেশ গঠনে ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। কোনো বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি। যারা ৭১-এ বিভ্রান্তি তৈরি করেছিল, যারা ২০০৮ সালে বিভ্রান্তি করেছিল, ঠিক একই সকল ব্যক্তি আজ আবার এসে ২০২৬ সালে বিভ্রান্তির চেষ্টা করছে। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। যশোরে খাল খনন ও হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন। নারীদের এলপিজি কার্ড ও বন্ধ কারখানা দ্রুত চালুর ঘোষণা। ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং। ৫ বছরে ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ $2 বিলিয়ন। করোনার চেয়েও ৬ থেকে ৮ গুণ বেশি ছড়াচ্ছে হাম। প্রাণ গেল আরও ৫ শিশুর। হাসপাতালে ভর্তি ১৪৫০। টিকায় মৃত্যু কমলেও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। চলন্ত অটোরিকশা থেকে ফেলে কাস্টমস কর্মকর্তাকে হত্যা। ৫ ছিনতাইকারী গ্রেফতার। গৃহকর্মী সেজে চেতনানাশক খাইয়ে একের পর এক চুরি। বৃদ্ধার মৃত্যুর পর পড়ল ধরা। বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে দাসপ্রথার আদলে বিক্রি। চাকরির কথা বলে গাইবান্ধা দিনাজপুরের যুবকদের কম্বোডিয়ার জঙ্গলে আটকে নির্যাতন। স্থানীয় চক্রের খোঁজে পুলিশ। বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়ন কাজে বাধা দেওয়ার অপচেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। দেশ গঠন করতে এই চক্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে যশোরে জনসভায় তিনি আরও বলেন, বিএনপি জুলাই হত্যাযজ্ঞের বিচার চাইলেও স্বৈরাচারদের ক্ষমা করে দিয়েছিল একটি দল। এখন আবার বিতাড়িতদের সঙ্গে গোপন বৈঠক করছে তারা। সরকার প্রধান বলেন, দেশে আর কাউকে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল আহসানের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবার যশোরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজারো মানুষের শুভেচ্ছায় সিক্ত তারেক রহমান। জনসভার মঞ্চে বিএনপির নেতাকর্মী সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের দাবি বাস্তবায়নই সরকারের অগ্রাধিকার। ইনশাআল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। তারেক রহমান বলেন, বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়ন কাজে বাধা তৈরি করছে স্বাধীনতা বিরোধীরা। বিএনপি জুলাই হত্যাযজ্ঞের বিচার চাইলেও অভ্যুত্থানের পরপরই স্বৈরাচারদের ক্ষমার ঘোষণা দিয়েছিল একটি দল। এই দেশের কিছু সংখ্যক মানুষ আছে, তারা একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তারা আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ৫ তারিখের পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি ৫ তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? আমরা কয়েকদিন আগে দেখেছি ফ্যাসিবাদের দোসরদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে। জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জায়গা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তিকারীরা আর দেশের শান্তি বিনষ্ট করতে পারবে না, দেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না বলেও কড়া বার্তা দেন তারেক রহমান। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এবং বিভিন্ন রকম জুজিবুরের ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। জুলাই সনদের প্রতিটি অক্ষর সংসদে পাশ করা হবে বলে জানান সরকার প্রধান। যশোরের মানুষের ভাগ্য উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। একই সাথে বললেন, তার সরকার সারা দেশে উন্নয়নের সুষম বন্টনে বিশ্বাসী, গড়তে চান আকাঙ্ক্ষিত বাংলাদেশ। প্রতিশ্রুতির বাস্তবায়নে জনগণের সমর্থন চাইলেন তিনি। ইমরুল হাসান, সময় সংবাদ, যশোর। এর আগে যশোরের সুধীর সমাবেশে প্রধানমন্ত্রী বলেন,
দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব দেবে জনগণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাটা অলুসি খালের পুনর্খনন কাজ উদ্বোধন করেন তারেক রহমান। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল হাসানের আরও একটি রিপোর্ট। দখলে দূষণে মৃতপ্রায় প্রান্তিক জনপদের খালগুলোকে প্রাণ ফেরাতে এক সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা। হাতে কোদাল তুলে নিয়ে যেন বাবার পদাঙ্কই অনুসরণ করেই প্রতিশ্রুতির বাস্তবায়নের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের হাত ধরে যে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল এই অঞ্চলে, খাল পুনর্খননের ফলে উলুশির মানুষ বিশ্বাস করে এই উদ্যোগ আবারও তাদের জীবন বদলে দিবে, ফিরে আনবে হারানো সমৃদ্ধি। পরে সুধী সমাবেশের প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি বিভ্রান্তির রাজনীতি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষ তার জবাব দিবে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দেবে। জুলাই সনদ ও গণভোট নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করেন তারেক রহমান। পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় ধৈর্য ধরার আহ্বান জানান। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে, তারা সকল কর্মসূচি ব্যাঘাত হবে। এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়, প্রিয় ভাই বোনেরা, মেয়েদের অবৈতনিক শিক্ষার ডিগ্রি পর্যন্ত করার ঘোষণা দেন সরকার প্রধান। বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তার সরকার। শীঘ্রই এলপিজি কার্ড চালু করা হবে বলেও জানান তিনি। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। পরে যশোর 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। যেটিকে আমরা বাস্তবায়নের চেষ্টা করব, সেটি হচ্ছে প্রিভেনশন। আমি যদি প্রথমেই দেশের মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে যেটি হবে, যারা অসুস্থ হবেন সেই মানুষগুলো যখন হাসপাতালে আসবে, স্বাভাবিকভাবেই তারা এক বেটার চিকিৎসা পাবে, তাদের জন্য সকল ফ্যাসিলিটি বেটার দেওয়া সম্ভব হবে। দেশের মানুষের জন্য বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের ইমরুল হাসান, সময় সংবাদ, যশোর। আগামী সপ্তাহ থেকে কমে আসবে লোডশেডিং। তবে জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সিপিডির আলোচনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরও জানান, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল আমদানিতে খরচ বেড়েছে $2 বিলিয়ন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ডিজেল এলপিজি সংকটে যখন শিল্পে ব্যাহত হচ্ছে উৎপাদন, তখন একই কারণে বন্ধের পথে দেশের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো, যার প্রভাবে বেড়েছে লোডশেডিং। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা। সিপিডি আয়োজিত সভায় সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। এইচআরসি কোডের একটা ইস্যু আছে। আই থিংক ব্যাটারিতে এইচআরসি কোডটা সিম্পলিফাইড না। আমাদের আইআরসির গ্যারান্টিটা আজকে পর্যন্ত উই আর ওয়ার্কিং অন ইট ফর লাস্ট 2 ইয়ার্স, আমরা এটার অ্যাপ্রুভাল পাচ্ছি। আলোচনায় অংশ নিয়ে বিডা চেয়ারম্যান জানান, আগামী বাজেটে ব্যাটারির উৎপাদন ও আমদানি পর্যায়ে দেয়া হবে শুল্ক সুবিধা। স্মল স্কেল ব্যাটারি যেগুলো ইন্টারন্যাশনাল ট্রেড ইনের জন্য ট্যাক্স ব্রেক দেওয়ার কোনো লজিক নাই, বিকজ এটা আমাদের বাংলাদেশে আমরা প্রডিউস করতে পারি। যেগুলো একদম বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেল বেস, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা ট্যাক্স ব্রেক দেওয়ার চেষ্টা করব। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য আছে জানিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই কমবে লোডশেডিং। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। এরই মধ্যে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া আছে 56,000 কোটি টাকা। এই ক্রাইসিসে আমাদের প্রায় $2 বিলিয়ন বেড়ে গেছে তেল ইম্পোর্ট করতে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। করোনার চেয়ে 6 থেকে 8 গুণ বেশি সংক্রমক হাম, এই কথা জানিয়ে চিকিৎসকরা বলছেন, টিকাদানে মৃত্যু কমলেও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। এদিকে 24 ঘন্টায় প্রাণ গেছে
আরও 5 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1450 জন। বাবার সঙ্গে খেলায় মেতেছে 5 মাস বয়সী মহিউদ্দিন। হামের থাবা থেকে রেহাই পেয়ে এবার তার বাড়ি ফেরার পালা। উদ্বেগ কাটিয়ে হাসি ফুটেছে বাবা আনিসুল হকের মুখে। ও যে হাসতেছে, খেলতেছে, খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। এর চাইতে ভালো আমার কাছে আর কি। মহিউদ্দিনের মতো এমন অনেক শিশুই সুস্থ হয়ে বাড়ির পথে। তবে এখনও অনেকে হামে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। খেতে না পারা, চোখে মুখে র্যাশ বাড়িয়ে দিচ্ছে বাবা মায়ের দুশ্চিন্তা। এক সপ্তাহ ধরে জ্বর, হালকা 4 দিন ধরে হাম এগুলো গায়ে দেখে কালকে আমরা ভর্তি করছি। কাশি, বমি, কোনো খাবার বাহিরে খাইতেছে না, আর লাল লাল রেশ বেরিয়েছে। জ্বর কমতেছে না, পরের সাথে বমি, বাথরুম, কাশিও ছিল। হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগ শিশুর বয়স 9 মাসের কম। অপুষ্টির কারণে আক্রান্তদের অনেকের জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনা ভাইরাসের চেয়ে এটা কিন্তু প্রায় 6 থেকে 8 গুণ বেশি সংক্রামক, এবং এটা সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে বাচ্চাদেরই বেশি আক্রান্ত করে। মা নিজের শরীরে যদি হামের ইমিউনিটি না থাকে, মা যদি নিজেই অপুষ্ট থাকে, তার মানে তার বডিতে হয়তো টিকা নেওয়া ছিল, বাট সেই হামের টিকাটি তার শরীরে ইমিউনিটি তৈরি করতে পারেনি। তাহলে কিন্তু সে নিজের শরীরে যেখানে ইমিউনিটি নেই, সেখানে বাচ্চার শরীরে কিভাবে পাস করবে? হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যাও বেশি। তাই চিকিৎসকরা বলছেন হামের টিকা দেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যরা যেন অবহেলা না করে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ফের কালবৈশাখীর তাণ্ডব। গাছ চাপায় জামালপুরে মা ও মেয়ে সহ 5 জনের মৃত্যু। 3 জেলায় বজ্রপাতে আরও 6 জনের প্রাণহানি। পেশাদার ছিনতাইকারী চক্রের হত্যাকাণ্ডের শিকার কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। কুমিল্লায় অভিযান চালিয়ে 5 ছিনতাইকারীকে গ্রেফতারের পর এ তথ্য জানায় র্যাব। 25 এপ্রিল চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে বাস থেকে নেমে সিএনজি অটোরিকশায় ওঠেন কাস্টমস কর্মকর্তা বুলেট। একই বাহনে যাত্রী সেজে ওঠে পেশাদার ছিনতাইকারীরা। পরে মোবাইল ফোন, ব্যাগ ও নগদ কিছু টাকা কেড়ে নিয়ে বুলেটকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় তারা। পড়ে গিয়ে আঘাতজনিত কারণে মৃত্যু হয় তার। 25 এপ্রিল 2026 তারিখে রাতে গ্রেফতারকৃতরা সিএনজি নিয়ে কুমিল্লা জেলার জাগরঝুলি বিশ্ব রোড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। তার কাছ থেকে তার অর্থ, মোবাইল এবং জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার পর তাকে চলন্ত সিএনজি থেকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ওইটা যেহেতু একটা বিশ্ব রোড, পাকা রোড, ওই রাস্তাতে যখন সে পড়ে যায় তার হাতের আঘাত, মাথার আঘাত, এই আঘাতগুলো সে প্রাপ্ত হয় এবং পরবর্তীতে সেখানে সে মৃত্যুবরণ করে। গৃহকর্মী সেজে চেতনানাশক খাইয়ে একের পর এক বাসায় চুরি। উত্তরায় অতিরিক্ত চেতনানাশকে বৃদ্ধার মৃত্যুর পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পিবিআই। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে ব্রিফিংয়ে পিবিআই জানায়, এনআইডি কার্ড ছাড়াই পরিচয় লুকিয়ে বিভিন্ন বাসায় কাজ নিয়ে চুরি করত বিলকিস। এখন পর্যন্ত ঘটিয়েছেন 7 থেকে 8টি ঘটনা। তদন্তের পর গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। 21শ শতাব্দীতেও কম্বোডিয়ায় দাসপ্রথার আরেক রূপের শিকার গাইবান্ধা ও দিনাজপুরের কয়েকজন যুবক। চাকরির প্রলোভনে বিদেশে নিয়ে গহীন জঙ্গলে আটকে তাদের উপর চলে বর্বর নির্যাতন। মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে করা হতো ফোন। চলতি পথে অপরাধী চক্রের কাছে দফায় দফায় বিক্রি করা হয় তাদের। পুলিশের পাশাপাশি বিষয়টি তদন্ত করছে পিবিআইও। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। বুকে এবং পেটে বেশি মারে ভাই। কম্বোডিয়ার ঘন জঙ্গলে আটকে রেখে অমানসিক নির্যাতনের দুঃসহ যন্ত্রণায় এখনো ঘুমাতে পারেন না দিনাজপুরের ছেলে শাফিন মণ্ডল। তাদের মধ্যে আরেকজন সৈকত চন্দ্রশীল। দরিদ্র পরিবারের এই তরুণের অভিজ্ঞতাও শাফিনের মতো। বিক্রি করে দেয় $4,500। সেখানে আমার উপর আরো অমানবিক নির্যাতন করে। আমরা 6 দিন না খায় অনাহারে ছিলাম, খালি শুধু পানি খাইছিলাম। অভিযোগ আছে কম্বোডিয়ায় পাঠানোর পর সেখানে 2 দফায় বিক্রি করা হয় তাদের। অনুসন্ধানে উঠে আসে চাকরির প্রয়োজনে গাইবান্ধা শহরে বসবাস করায় মদনের পাড়ার আব্দুল লতিফের সঙ্গে পরিচয় শাফিনের বাবা নূর ইসলামের। লতিফের মাধ্যমে ছেলেকে বিদেশে পাঠাতে রাহাদ ইবনে শহীদ ও তার বাবা শহীদুল ইসলামের ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টে 6,10,000 টাকা দেন শাফিনের বাবা। রাহাদের মামাতো ভাই আরমানের মাধ্যমে ভিসা পেয়ে গত বছরের 10 নভেম্বর কম্বোডিয়া পৌঁছায় শাফিন। কম্বোডিয়ায় অবস্থানরত রাহাদ চক্রের সদস্য হুসেইন কবির শাফিনকে তুলে দেন কম্বোডিয়ার নমপেন শহরের রিভার ব্রিজ হোটেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রত্যাশিত চাকরির বিষয়ে জানতে চাইলে শাফিনের পাসপোর্ট ভিসা কেড়ে নিয়ে দূরে
পৈপেট শহরে একটি অপরাধী চক্রের কাছে বিক্রি করে দেয় হুসেইন। এবছরের 11 ফেব্রুয়ারি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে খালি হাতে দেশে ফেরেন শাফিন। তখন এয়ারপোর্টে সে আমাকে জড়িয়ে ধরে বলল, আব্বু আমি কখন হয়তো দেশে ফেরত আসতে পারবো কিনা আমি জানি, কিন্তু তারপর আল্লাহ আমাকে নিয়ে আসছে আব্বু। শাফিনের এমন অভিযোগ সম্পর্কে জানতে শহরের পূর্বপাড়ায় রাহাদের বাড়িতে যায় সময় সংবাদ। তবে সব অভিযোগ অস্বীকার করেন তার বাবা শহীদুল ইসলাম। ওই নূর ইসলামের সঙ্গে আমার একটা সম্পর্ক হলো ব্যবসায়িক সম্পর্ক। উনি আমার কাছ থেকে 2 গাড়ি চাল নিয়েছিল, 2 গাড়ি নেওয়ার পরে আমার কিছু টাকা দিয়েছে এবং আমি এখন তার কাছে 13,86,000 টাকা পাবো। রাহাত বর্তমানে নতুন রাজনৈতিক দল এনসিপির গাইবান্ধা জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব। বিষয়টি সমাধানের নামে তালবাহানা করলে দিনাজপুরে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন শাফিনের বাবা নূর ইসলাম। প্রবাসে এই নির্যাতনের শিকার হয়ে থাকে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যে আমরা আরো তদন্ত করতে হবে, করে আমরা মামলার সঠিক তথ্য বের করে আমরা দ্রুতই এর রিপোর্ট দাখিল করব। ভুক্তভোগীদের অভিযোগ, কম্বোডিয়ায় চাকরি দেওয়ার নামে এই তরুণ যুবকদের প্রত্যেকের কাছে 5.5 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত নিয়েছে রাহাত ও তার বাবা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সন্ধ্যার সময় আরও থাকছে। লাশ গুমে এআই এর সহায়তা নিয়েছিল বাংলাদেশি 2 শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত হিশাম। যুক্তরাষ্ট্রে বৃষ্টির মরদেহের খোঁজে তল্লাশির মধ্যে দেহাবশেষ উদ্ধার। ছড়ে গাছচাপায় জামালপুরে মা ও 2 মেয়ে সহ 3 জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বজ্রপাতে 3 জেলায় মারা গেছেন আরও 6 জন। জামালপুরের মেলান্দহের দাগি এলাকায় সোমবার ভোরে ঝড়ের সময় ঘুমিয়েছিলেন মা ও 2 মেয়ে ফরিদা আক্তার এবং ফতে আক্তার। এ সময় পাশে থাকা মেহগনি গাছ উপড়ে পড়ে ঘরের ওপর। ঘটনাস্থলে নিহত হন 3 জন। এদিকে বগুড়ার গাবতলীতে দোকানের উপর বটগাছ পড়ে উমাচন্দ্র নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নওগাঁয় প্রাণ গেছে অন্তঃসত্ত্বা নারীর। এছাড়া বজ্রপাতে নেত্রকোনায় 3, সুনামগঞ্জে 2 এবং নোয়াখালীতে 1 জন মারা গেছেন। লাশ গুমে এআই এর সহায়তা নিয়েছিল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত হিশাম। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন। এদিকে ফ্লোরিডায় শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধারের পর এবার অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষে খুঁজে পেয়েছে পুলিশ। খণ্ডিত অংশ নিখোঁজ নাহিদা বৃষ্টির কিনা তা নিশ্চিত হবার চেষ্টা চলছে। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নে বাধা দেওয়ার অপচেষ্টায় স্বাধীনতা বিরোধীরা। ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি। আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং। 5 বছরে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ $2 বিলিয়ন। এবং করোনার চেয়েও 6 থেকে 8 গুণ বেশি ছড়াচ্ছে হাম। প্রাণ গেল আরও 5 শিশুর। হাসপাতালে ভর্তি 1450। টিকায় মৃত্যু কমলেও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে থাকতেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রুদ্র। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।